আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অর্থনীতির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া চৌধুরী, প্রভাষক, অর্থনীতি বিভাগ, এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে নির্বাচন সমস্যা, দুষ্প্রাপ্যতা এবং মৌলিক অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম অধ্যায় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। অর্থাৎ আজকে আমরা প্রথম পার্টটা নিয়ে আলোচনা করব, মূলত মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষের অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ মানুষের চাহিদা বা অভাব অনেক বেশি, কিন্তু সেই অভাবটা পূরণ করার জন্য সম্পদের পরিমাণ অত্যন্ত অল্প। অতি স্বল্প পরিমাণ সম্পদ থাকার কারণে অসীম সব অভাব পূরণ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো সেই অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা হয়। কিভাবে সম্পর্ক স্থাপন করা হয় সেটি কিন্তু অর্থনীতিতে আলোচনা করা হয়। তো এই যে সম্পর্ক স্থাপনের বিষয়টি, সেটি সম্পর্কে অর্থনীতিবিদ এল রবিন্সের সংজ্ঞাটি সবচেয়ে গ্রহণযোগ্য। তিনি 1931 সালে তার একটি বই প্রকাশিত হয়, সেটি হচ্ছে নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স। এই বইটিতে তিনি বলেছেন যে ইকোনমিক্স ইজ দ্য সায়েন্স হুইচ স্টাডিজ হিউম্যান বিহেভিয়ার অ্যাজ এ রিলেশনশিপ বিটুইন এন্ডস অ্যান্ড স্কার্স মিনস হুইচ হ্যাভ অল্টারনেটিভ ইউজেস। অর্থাৎ অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করে। অর্থাৎ তার এই ডেফিনেশনকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এখানে মানবীয় কর্মকাণ্ডের তিনটি বৈশিষ্ট্য, তিনটি দিক আমরা দেখতে পাই। একটি হচ্ছে অসীম অভাব, অন্যটি হচ্ছে বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ এবং দুষ্প্রাপ্য সম্পদ। এই তিনটি বৈশিষ্ট্যের থেকেই আমরা মূলত আমাদের অর্থনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করতে পারি। প্রথমে আসো, অসীম অভাবটা কি, অথবা অভাব বলতে কি বোঝায়। প্রথমে আমরা জানতে চেষ্টা করব আমরা অভাবটা কি বলি, অভাব হিসেবে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব অভাবকে। প্রথমত আমরা বলতে পারি যে আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা আশাকে বলা হচ্ছে অভাব। অর্থাৎ আমরা জীবন ধারণ করার জন্য যে সকল দ্রব্যকে আমাদের প্রয়োজন হয়, যে সকল সেবার আমাদের প্রয়োজন হয়, সেই সকল সেবা এবং দ্রব্য পাওয়ার যে আশা থাকে, যে আকাঙ্ক্ষা থাকে, সেটাকে বলা হচ্ছে অভাব। ধরো একজন খুব নিডি একজন মানুষের প্রথম অভাব হবে তার খাবার, তার বস্ত্র, তার প্রয়োজনীয় যেই মৌলিক চাহিদাগুলো থাকে সেগুলো পূরণ করা হচ্ছে তার প্রাথমিক অভাব। সেই অভাবগুলো যদি আস্তে আস্তে পূরণ হয়ে যায়, তাহলে সে আরও বেশি করে অন্য অভাব তার প্রয়োজন, অন্য অভাবের তার সৃষ্টি হয়। যেমন ধরো সে একটু ভালো জায়গায় থাকতে চাইবে, ভালো কাপড় পরতে চাইবে, সেগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে সে একটু বিলাস জাতীয় পণ্যকেও চাহিদা করতে পারে। এভাবে মানুষের অভাবগুলো আস্তে আস্তে একটা অভাব যদি পরিপূর্ণ হয় তাহলে অন্য অভাবে শুরু হয়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে মানুষের অভাবটা অসীম। তো সেই অভাবকে আমরা প্রয়োজনীয়তার ভিত্তিতে বা নানা দিকের ভিত্তিতে তিন ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রয়োজনীয় অভাব। প্রয়োজনীয় অভাব হচ্ছে কি, মানুষের জীবন যাপনের জন্য যে সকল দ্রব্য অপরিহার্য, সেই দ্রব্যের জন্য যে অভাবটা সে অনুভব করে সেটাকে বলা হচ্ছে প্রয়োজনীয় অভাব। যেমন আমরা যে সকল মৌলিক চাহিদার কথা বলি, মৌলিক অধিকারের কথা বলি, সেগুলো হচ্ছে প্রয়োজনীয় অভাবের মধ্যে অন্তর্ভুক্ত। অর্থাৎ খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এগুলো হচ্ছে প্রয়োজনীয় অভাবের অন্তর্ভুক্ত। এই অভাবগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে মানুষ চায় একটু আরামদায়কভাবে তার জীবনযাপনকে চালাতে। জীবন ধারণের জন্য অপরিহার্য অভাবগুলো যখন প্রয়োজন সে পূরণ করতে পারে, তখন সেক্ষেত্রে সে চায় একটু তার জীবনটাকে একটু আরামদায়কভাবে চালাবে। তো সেই ক্ষেত্রে সে যে সকল জিনিসপত্রের, যে সকল দ্রব্যের আকাঙ্ক্ষা করে সেগুলোকে বলা হচ্ছে আরামদায়ক অভাব। যেমন ধরো সে চলাচলের জন্য গাড়ি নিতে পারে, ভালো খাবার দাবার খাওয়ার জন্য বা রাখার জন্য ফ্রিজ নিতে পারে, এগুলো হচ্ছে আরামদায়ক অভাব। এরপর এই অভাবগুলো যদি সে ফুলফিল করতে পারে, সেই অভাবগুলোকে যদি পূরণ করতে পারে, এরপর তার যে অভাবটা সে অনুভব করে সেটা হচ্ছে বিলাস জাতীয় অভাব। অর্থাৎ যে অভাবগুলো মানুষের সামনে তার ক্ষমতা, প্রতিপত্তি, এগুলো দেখানোর জন্য যে অভাবটা সে
দেখায় যে অভাব প্রয়োজন অনুভব করে সেগুলোকে বলা হচ্ছে বিলাসজাত অভাব। যেমন দামি আসবাবপত্র, মূল্যবান গহনা, অলংকার, দামি ব্র্যান্ডের গাড়ি, এগুলো হচ্ছে মূলত বিলাসজাত অভাব। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে অভাবের কোনো শেষ নেই। একটি অভাব, একটি প্রয়োজন যদি পূরণ হয়ে যায়, মানুষের অন্য একটি প্রয়োজন শুরু হয়ে যায়। এজন্য এটাকে বলা হচ্ছে আমাদের অভাবটি অসীম, অসীম অভাব। এরপর অভাব নিয়ে তো আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই। এরপর দেখো, অভাবের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সম্পদ, দুষ্প্রাপ্য সম্পদ। তো প্রথমত আমরা দেখি সম্পদটা কি। সম্পদ হচ্ছে আমরা যে প্রয়োজনীয় দ্রব্য সেবা চাহিদা করছি, সেই দ্রব্য সেবা উৎপাদন করার জন্য যে সকল উপকরণ প্রয়োজন হয়, সেই উপকরণগুলোকে মূলত বলা হচ্ছে সম্পদ। তো সেই উপকরণের মাধ্যমে যে দ্রব্য সেবা উৎপাদন করা হয়, সেই উপকরণগুলোর যোগান কিন্তু সীমিত থাকে। এজন্য বলা হচ্ছে সম্পদগুলো দুষ্প্রাপ্য। সম্পদের আমাদের চাহিদার তুলনায়, আমাদের অভাবের তুলনায় সেই সম্পদগুলো প্রাপ্তি অনেক কম থাকে বলে এই জন্য এটাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্য সম্পদ। তো সেই তিনটি বৈশিষ্ট্য আমরা যেটা বলেছিলাম, প্রথমে বলেছিলাম অভাব, দ্বিতীয় হচ্ছে সীমিত সম্পদ, সীমিত সম্পদ অর্থাৎ আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের দ্রব্য সেবা তৈরি করার যে উপকরণগুলো দরকার হয়, ভূমি, শ্রম, মূলধন, এই উপকরণগুলো যোগান সীমাবদ্ধ থাকায় এই জন্য এগুলোকে বলা হচ্ছে সীমিত সম্পদ। তো আমাদের প্রয়োজনীয় অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে, সম্পদের অপ্রতুলতাকে মূলত বলা হচ্ছে সীমিত সম্পদ বা দুষ্প্রাপ্যতা, যেটাকে আমরা দুষ্প্রাপ্যতা বলে থাকি, স্কারসিটি বলে থাকি। দুষ্প্রাপ্যতা এটি হচ্ছে অর্থনীতির একটি বড় একটি সমস্যা। দুষ্প্রাপ্যতা, অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতা, এটাকে আমরা অর্থনীতির ভাষায় বলতে পারি সম্পদ অপ্রতুলতাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। এখানে এক একজন বিজ্ঞানী এক একভাবে দুষ্প্রাপ্যতাকে সংজ্ঞায়িত করেছেন। অধ্যাপক ম্যানজার কিন্তু বলেছেন, মানুষের বহুবিধ প্রয়োজনের পরিবর্তে যখন আমাদের দ্রব্য সামগ্রী প্রাপ্তির পরিমাণটা কম থাকে, তখন সেটাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা। এরপর আসো সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তাহলে আমাদের যে সম্পদটা সীমিত, যে সম্পদের পরিমাণ যেহেতু কম, তো সেই সম্পদটা কিন্তু তার ব্যবহার কিন্তু বিকল্পভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ একটি সম্পদ আমরা একটি দ্রব্য উৎপাদনে ব্যবহার করতে পারি অথবা অন্য আরেকটি দ্রব্য উৎপাদনে ব্যবহার করতে পারি। যেমন ধরো, তোমার কাছে একটি 1 একর জমি আছে, তুমি সেই জমিতে ধান উৎপাদন করতে পারো, পাট উৎপাদন করতে পারো, আলু উৎপাদন করতে পারো, নানা ধরনের দ্রব্য তুমি উৎপাদন করতে পারো, তবে যে কোনো একটি তুমি ব্যবহার করতে পারবে। তাহলে 1 একর ভূমির ব্যবহার কিন্তু ভিন্ন ভিন্নভাবে করতে পারছো। এই যে বিকল্প ব্যবহার, সেটাকে বলা হচ্ছে সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। তো এই তিনটি জিনিস থেকে আমরা মূলত মৌলিক সমস্যা যেটা, সেটি হচ্ছে দুইটি সমস্যা, একটি হচ্ছে দুষ্প্রাপ্যতা আর একটি হচ্ছে নির্বাচন সমস্যা। তাহলে আমাদের সমস্যাগুলো কি? 1 নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, যেটি আমরা আগেই বলেছি। আরেকটি হচ্ছে নির্বাচন সমস্যা। দুষ্প্রাপ্যতা বলতে কি বলেছিলাম? দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা, প্রয়োজনীয় তুলনায় সম্পদের সীমাবদ্ধতা বা অপ্রতুলতাই হচ্ছে দুষ্প্রাপ্যতা। এরপর হচ্ছে নির্বাচন সমস্যা। নির্বাচন সমস্যা হচ্ছে আমাদের অভাব, অনেক অভাব, সম্পদ যেহেতু সীমিত এবং সেটা বিকল্প ব্যবহারযোগ্য, এই জন্য অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সম্পদের মধ্যে আমাদেরকে বাছাই করতে হয়। গুরুত্ব অনুযায়ী কোন অভাবকে আমরা আগে পূরণ করব, সেভাবে গুরুত্ব অনুযায়ী অভাবকে যেমন নির্বাচন করব, তেমনি সীমাবদ্ধ সম্পদকে কোন কাজে লাগালে আমরা সম্পদের পূর্ণ ব্যবহার করতে পারবো, সেটি হচ্ছে নির্বাচন সমস্যা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অভাবের গুরুত্ব অনুসারে বিকল্প সম্পদের নির্বাচন করাটাই হচ্ছে, বিকল্প সম্পদের ব্যবহারের যোগ্যতা নির্বাচন করাটাই হচ্ছে, বাছাই করাটাই হচ্ছে বা পছন্দ করাটাই হচ্ছে নির্বাচন সমস্যা। যেমন ধরো, একজন কৃষকের কাছে একটি জমি আছে, সে জমিতে সে আলু উৎপাদন করতে পারবে বা ধান উৎপাদন করতে পারবে। তাহলে এখানে তার বিকল্প ব্যবহারযোগ্য যেহেতু সম্পদটা, ভূমিটা সে দুইটা কাজে ব্যবহার করতে পারছে, তাহলে তাকে নির্বাচন করতে হবে সে কোনটা
বাছাই করবে। সে কি আলু উৎপাদন করবে নাকি সে ধান উৎপাদন করবে। তো তার যেখানে তার মুনাফা বেশি হবে, যেখানে তার সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে, সেই দ্রব্যটাই কিন্তু সে উৎপাদন করবে। তখন তাকে সেই জিনিসটাই কিন্তু এক্ষেত্রে নির্বাচন করতে হচ্ছে। অথবা এমন করেও বলতে পারি যে একজন মানুষের কাছে যদি 500 টাকা থাকে, তাহলে সে যদি বাজারে যায়, তার যদি বিভিন্ন জিনিসপত্র কিনতে হয়, তার চাল ডাল তেল মাছ মাংস লবণ এগুলো যদি কিনতে হয়, তাহলে তাকে এখান থেকে নির্বাচন করতে হবে যে তার অভাব বা প্রয়োজন অনুযায়ী কোন দ্রব্যটি সে আগে কিনবে। কারণ 500 টাকা দিয়ে সে সব দ্রব্য কিনতে তার সমস্যা, তার সম্পদের যে পরিমাণ, টাকার পরিমাণ যেহেতু কম, তাহলে তাকে তার অভাব থেকে তাকে নির্বাচন করতে হচ্ছে, যে প্রয়োজন থেকে নির্বাচন করতে হচ্ছে যে কোন কোন জিনিস সে কিনতে পারবে। তাহলে এখান থেকে আমরা নির্বাচন সমস্যাটা কি সেটি বুঝতে পারলাম। অর্থাৎ অনেকগুলো অভাবের মধ্যে গুরুত্ব অনুযায়ী কোন অভাবটি গুরুত্বপূর্ণ সেটি যেমন নির্বাচন করব, তেমনি বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ যেহেতু বিকল্পভাবে ব্যবহার করা যায়, একই সম্পদ নানাভাবে ব্যবহার করা যায়, কোন উপায়ে ব্যবহার করলে সেই মানুষটির সর্বোচ্চ উপযোগ সে লাভ করতে পারবে, সেক্ষেত্রেও তাকে সেই জিনিসটা নির্বাচন করতে হচ্ছে বা বাছাই করতে হচ্ছে। এজন্য এটাকে বলা হচ্ছে নির্বাচন সমস্যা। তো অধ্যাপক পল এস স্যামুয়েলসন নির্বাচন সমস্যার প্রেক্ষিতে মানুষের বা একটা সমাজের বা একটি দেশের মানুষের ক্ষেত্রে যে কয়টি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়, সেই কয়টি অর্থনৈতিক সমস্যাকে তিনি 3টি প্রশ্নের মাধ্যমে উল্লেখ করেছেন। পল এস স্যামুয়েলসন 3টি প্রশ্নের মাধ্যমে দেখিয়েছেন যে একটি সমাজে বা একটি রাষ্ট্রে মানুষ অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে 3টি প্রশ্নের সম্মুখীন হয়, অর্থাৎ 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। এই জিনিসটি কিন্তু অর্থনীতিতে আলোচনা করে। তাহলে প্রথমে আমরা দেখব যে সে অর্থনৈতিক সমস্যাগুলো কি, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি। মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে আমরা কি বুঝি? মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে এমন কতগুলো সমস্যা, যে সমস্যা হচ্ছে আমাদের অসীম অভাব এবং সীমিত সম্পদের মাধ্যমে সম্পর্ক স্থাপন করার একটা সমন্বয় দেখায়, সেটাই হচ্ছে কি মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থাৎ সেই সমন্বয় দেখানোর প্রেক্ষিতে যে সমস্যাগুলোর উৎপত্তি হয় সেগুলো হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা, যেটি পল এস স্যামুয়েলসন 3টি প্রশ্নের মাধ্যমে দেখিয়েছেন। তিনি প্রথম প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে। কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে। একটি সমাজের সবচেয়ে মৌলিক একটি প্রশ্ন বা মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে এটি, যে একটি সমাজের জন্য কোন দ্রব্য উৎপাদন করা হবে এবং সেটি কি পরিমাণ উৎপাদন করা হবে। যেহেতু আমরা বারবার বলছি মানুষের অভাব অসীম, অভাবের সীমা নেই, একটা অভাবের পর অন্য একটা অভাব যেহেতু সৃষ্টি হয়, প্রয়োজনের হয়, সেজন্য কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে এটি প্রত্যেকটা সমাজের জন্য একটি মৌলিক প্রশ্ন হিসেবে দাঁড়িয়ে থাকে। তো যেহেতু আমাদের সম্পদ সীমিত, অসীম অভাব, সেক্ষেত্রে আমাদের সম্পদের পূর্ণ ব্যবহার করে আমাদের সমাজে কোন দ্রব্যটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি যেমন আগে নির্ধারণ করতে হবে, এবং সেই দ্রব্যটা কি পরিমাণ উৎপাদন করতে হবে সেটিও নির্ধারণ করতে হবে। এটি হচ্ছে একটি সমাজের জন্য সবচেয়ে বড় প্রশ্ন। তো সেই জিনিসটি আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আমি এখানে একটি উৎপাদন সম্ভাবনা রেখা আঁকার চেষ্টা করছি, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কিভাবে এই সমস্যাটি সৃষ্টি হয় বা এই সমস্যা কি। প্রথমত আমি ভূমি অক্ষে ও এক্স অক্ষে কৃষিজাত পণ্য, কৃষি পণ্য নিলাম, আর ও ওয়াই অর্থাৎ লম্ব অক্ষে শিল্প পণ্য নিলাম। কৃষি পণ্য হিসেবে আমি ধানকে বাছাই করলাম, শিল্প পণ্য হিসেবে আমি বস্ত্রকে নিলাম। এখানে এবি একটি রেখা আমি আঁকলাম, যেটিকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, পিপিসি রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, যেটাকে ছোট করে সংক্ষেপে পিপিসি বলা হয়। এই রেখার মাধ্যমে আমরা দেখব যে কোন দ্রব্য কি পরিমাণ উৎপাদন করা হবে, সেই সমস্যাটা এখানে দেখার চেষ্টা করব।
উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যেই রেখার প্রত্যেকটা বিন্দুতে, এখানে যেই বিন্দুই আমি নিই, প্রত্যেকটা বিন্দুতে বিভিন্ন সংমিশ্রণ, দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণকে নির্দেশ করা হয়। একটি সমাজে দুটি দ্রব্যের যে সংমিশ্রণ সেটি কিন্তু এই রেখার মাধ্যমে আমরা দেখাতে পারি, এই জন্য এটাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা। তো এই ও এ বি এই জায়গাটা হচ্ছে একটি দেশের মোট সম্পদ। এই সম্পদগুলো ব্যবহার করে কোনো একটি দেশ শিল্পপণ্য উৎপাদন করতে পারে, কৃষিপণ্য উৎপাদন করতে পারে, অথবা এদের সংমিশ্রণে যে কোনো ধরনের সংমিশ্রণে সে দুটি পণ্য উৎপাদন করতে পারে। তবে এই ও এ বি সম্পদের মাঝে তাকে উৎপাদন করতে হবে। এর চেয়ে যেহেতু তার বেশি সম্পদ নেই, ও এ বি পরিমাণ সম্পদ যেহেতু আছে, সেজন্য সেই সম্পদগুলো ব্যবহার করে সে কিন্তু সেই দেশটি কিন্তু তার উৎপাদনটাকে এমনভাবে উৎপাদন করবে যাতে তার উপযোগটা সর্বোচ্চ হয়, যাতে সম্পদের পূর্ণ ব্যবহার হয় এবং সামাজিক কল্যাণ বা মানবিক কল্যাণ সূচিত হয়। তো সেক্ষেত্রে ও এ বি সম্পদ, এই পরিমাণ সম্পদের মধ্যে সে তার পুরো সম্পদটাকে যদি কাজে লাগাতে চায়, তাহলে সে যদি শিল্পপণ্য উৎপাদন করতে চায় তাহলে সে ও এ পরিমাণ শিল্পপণ্য অর্থাৎ বস্ত্র উৎপাদন করবে। আর যদি সে চায় যে তার সমাজে বা সেই দেশে কৃষিপণ্য উৎপাদন করতে হবে, তখন সেই সম্পূর্ণ সম্পদ কাজে লাগিয়ে ওপি পরিমাণ কৃষিপণ্য বা ধান উৎপাদন করবে। এরপর আমি যদি এখানে একটি বিন্দু নিই, ধরো এখানে আমি একটা বিন্দু নিলাম ই বিন্দু। ই বিন্দু অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, ই বিন্দু অনুযায়ী সেই দেশে ও এম পরিমাণ, ও M1 পরিমাণ কৃষিপণ্য বা ধান উৎপাদন হলো এবং ও N1 পরিমাণ শিল্পপণ্য উৎপাদন হলো। অর্থাৎ সেক্ষেত্রে সেই দেশে শিল্পপণ্য বেশি উৎপাদন হবে, কৃষিপণ্য কম উৎপাদন হবে। আবার যদি অন্য একটি বিন্দু আমি ধরো F বিন্দু নির্বাচন করি, তাহলে সেক্ষেত্রে এখানে কি উৎপাদন হচ্ছে, কৃষিপণ্য বা ধান উৎপাদন হচ্ছে ও M2 পরিমাণ এবং শিল্পপণ্য বা বস্ত্র উৎপাদন হচ্ছে ও N2 পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে শিল্পপণ্য আগের চেয়ে কমে গেছে এবং কৃষিপণ্য বা ধানের উৎপাদন বেড়ে গেছে। তাহলে একটি সমাজকে তখন নির্ধারণ করতে হবে যে এবি রেখার মধ্যে কোন বিন্দুতে সে উৎপাদন করবে, কোন বিন্দুতে উৎপাদন করলে সে দেশের জন্য মঙ্গলজনক হবে। সে কি ই বিন্দুতে উৎপাদন করবে, নাকি এফ বিন্দুতে করবে, নাকি এ বিন্দুতে করবে, নাকি বি বিন্দুতে করবে। এই রেখার মধ্যে কোন বিন্দুতে উৎপাদন করলে তার সম্পদের পূর্ণ ব্যবহার হবে এবং মানবীয় কল্যাণ সূচিত হবে, সেই সমস্যাটাই কিন্তু এখানে দেখা যায়। তাহলে এটা অর্থনীতির একটি মৌলিক সমস্যা যে কোন দ্রব্য কী পরিমাণ উৎপাদন করতে হবে একটি দেশের বা একটি সমাজের ক্ষেত্রে। এরপর আসো দ্বিতীয় যে প্রশ্ন, সেটি হচ্ছে কি উপায়ে উৎপাদন করতে হবে। 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর অর্থনৈতিক সমস্যা, সেটি হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে। তাহলে দ্বিতীয় যে প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটি হচ্ছে কোন পদ্ধতিতে বা কোন কৌশল অবলম্বন করে সে নির্দিষ্ট যে দ্রব্যটা সে তৈরি করবে বলে মনস্থির করেছে, সেই দ্রব্যটা সেই সমাজ কোন উপায়ে উৎপাদন করা হবে। তো কোনো একটা দ্রব্য উৎপাদন করার জন্য মূলত 2 ধরনের কৌশল অবলম্বন করা হয় যে কোনো দেশের ক্ষেত্রে। সেটি হচ্ছে মূলধন নিবিড় কৌশল, আর একটি হচ্ছে শ্রমনিবিড় কৌশল। মূলধন নিবিড় কৌশল বলতে কি বোঝাচ্ছে, যে দেশে মূলধনের পরিমাণ বেশি, মূলধনের প্রাপ্যতা বেশি, সেক্ষেত্রে কোনো দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যদি মূলধনের পরিমাণ বেশি এবং শ্রমের পরিমাণ কম ব্যবহার করা হয় সে দ্রব্য উৎপাদনে, তাহলে সেটি হবে মূলধন নিবিড় কৌশল। আর যদি কোনো দ্রব্য উৎপাদনে শ্রমের পরিমাণ বেশি ব্যবহার করা হয়, মূলধনের পরিমাণ কম ব্যবহার করা হয়, শ্রমের সহজলভ্যতা সেখানে বেশি হয়, শ্রম যদি সস্তা থাকে, তাহলে সেই দ্রব্য উৎপাদনে যে কৌশলটা অবলম্বন করা হবে সেটিকে বলা হবে শ্রমনিবিড় কৌশল। তো এই 2টি কৌশলের মধ্যে কোন কৌশলের মাধ্যমে কোন একটি সমাজে কোনো দ্রব্য উৎপাদন করা হবে, সেটি কোন উপায়টা অবলম্বন করা হবে, সেটি হচ্ছে দ্বিতীয় অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যা, দ্বিতীয় প্রশ্ন। তো সেই সমস্যা দেখানোর জন্য আমি এখানে সমুৎপাদন রেখার সাহায্য নিব। ভূমি অক্ষে
আমি একটি উপকরণ নিলাম, যেহেতু আমরা দুটি উপকরণের প্রেক্ষিতে দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে ভূমি অক্ষে আমি নিলাম ধরো শ্রম, আর লম্ব অক্ষে নিলাম মূলধন। তো এই জিনিসটাই দেখানোর জন্য আমি যে রেখাটার সাহায্য নিচ্ছি সেটি হচ্ছে সমউৎপাদন রেখা। মূল বিন্দুর দিকে উত্তল এরকম এই রেখাটাকে বলা হচ্ছে সমউৎপাদন রেখা, যেটাকে আইসোকোয়ান্ট কার্ভ বলা হয়, আইকিউ বলা হয়, অর্থাৎ আইসোকোয়ান্ট সম উৎপাদন রেখা। এটি এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে বিভিন্ন উপকরণের সংমিশ্রণে বা দুটি উপকরণের সংমিশ্রণে সমান উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ আমি যদি এখানে একটা বিন্দু কল্পনা করি, ধরো এক্ষেত্রে একটি বিন্দু নিলাম, সেটি হচ্ছে এম বিন্দু। এম বিন্দু অনুসারে এখানে শ্রম ব্যবহার করা হলো। ধরো শ্রমকে আমরা এল আর মূলধনকে যেহেতু কে দিয়ে প্রকাশ করি, তাহলে এক্ষেত্রে শ্রমের পরিমাণ ধরো L1 আর মূলধনের পরিমাণ ধরো K1। তাহলে এখানে দেখা যাচ্ছে ও L1 পরিমাণ শ্রম ব্যবহার করা হচ্ছে সেই দ্রব্য উৎপাদনে, এবং ও K1 পরিমাণ মূলধন ব্যবহার করা হচ্ছে। তাহলে এখানে মূলধনের পরিমাণ বেশি, শ্রমের পরিমাণ কম। তার মানে এই কৌশলটা হচ্ছে মূলধন নিবিড় কৌশল, অর্থাৎ সেই দ্রব্যটি উৎপাদন করতে সেই সমাজ মূলধন নিবিড় কৌশল অবলম্বন করবে। আবার আমি যদি আরেকটি বিন্দু কল্পনা করি, ধরো সেটা এন বিন্দু। এন বিন্দু অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে শ্রমের পরিমাণ হচ্ছে L2 এবং মূলধনের পরিমাণ হচ্ছে K2। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলধনের পরিমাণের ক্ষেত্রে কম ও K2 পরিমাণ, এবং শ্রমের পরিমাণ হচ্ছে OL2 পরিমাণ, যেটি আগের চেয়ে বেশি। যেহেতু OL2 শ্রমের পরিমাণ বেশি, তাহলে এই প্রেক্ষিতে এন বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি এটি শ্রমনিবিড় কৌশল। তো একটি দেশকে সেই দেশের শ্রমের প্রাপ্যতা, মূলধনের প্রাপ্যতা, এগুলোর উপর নির্ভর করে সেই দেশ ঠিক করে নেয় সে কোন কৌশলটি অবলম্বন করবে, সে কি শ্রমনিবিড় করবে নাকি মূলধন নিবিড় উৎপাদন কৌশল ফলো করবে। এটি হচ্ছে দ্বিতীয় সমস্যা। তৃতীয় যে সমস্যা সেটি হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, কি উপায়ে উৎপাদন করা হবে, এটি সম্পর্কে নিশ্চয়ই একটু ধারণা তোমরা পেয়েছ। এরপর তৃতীয় যে সমস্যা, যে মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা দেশ আমরা দেখি, সেটি হচ্ছে 3 নাম্বার, কার জন্য উৎপাদন করা হবে। কার জন্য উৎপাদন করা হবে। একটি দেশে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করে, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, এরকম অনেক শ্রেণীর মানুষ কিন্তু বসবাস করে, আর প্রত্যেকটি শ্রেণীর চাহিদা কিন্তু এক এক রকম। তো আমাদের প্রথমত দেখতে হবে যে সেই দেশের মানুষ, কোন শ্রেণীর মানুষ বেশি, কোন শ্রেণীর মানুষ কম, সেই ভিত্তিতে তাদের চাহিদার ভিত্তিতে কোন দ্রব্য কিভাবে উৎপাদন করা হবে সেটি কিন্তু নির্ণয় করা হয়। তো এজন্য বলা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, কোন শ্রেণীর মানুষের জন্য উৎপাদন করা হবে, সেটিও কিন্তু একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। তো সেই সমস্যা বিশ্লেষণ করার জন্য আমরা এখানেও উৎপাদন সমমনা রেখার সাহায্য নিতে পারি। যেমন ধরো ভূমি অক্ষে আমি যদি ভূমি অক্ষে ধনিক শ্রেণী মানুষকে ধরি, ধনিক শ্রেণীর জনগণ, আর এদিকে লম্ব অক্ষে গরিব শ্রেণীর বা নিম্নবিত্ত শ্রেণীর জনগণ। এই দুইটি অক্ষে আমরা দুইটি শ্রেণীর মানুষকে ধরলাম। তো এখন যেহেতু আমার সম্পদ সীমিত, ও এ বি, ধরো এ বি রেখা হচ্ছে আমাদের উৎপাদন সমমনা রেখা, তাহলে ও এ বি পরিমাণ সম্পদ আমাদের কাছে আছে, সেই সম্পদকে ব্যবহার করে আমরা কাদের জন্য উৎপাদন করব সেটিও কিন্তু একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমাদের যে সমাজে ধনিক শ্রেণী বেশি, গরিব শ্রেণী কম, সেক্ষেত্রে উৎপাদক প্রতিষ্ঠান ধনিক শ্রেণীর জন্য এক ধরনের উৎপাদন করবে, গরিব শ্রেণীর জন্য অন্য ধরনের উৎপাদন করবে। যেখানে গরিব শ্রেণীর মানুষ বেশি, ধনিক শ্রেণীর মানুষ কম, তাহলে তখন উৎপাদকরা গরিব শ্রেণীর মানুষকে বা জনগণকে সামনে রেখে তাদের জন্য দ্রব্য উৎপাদন করবে। তো এই জন্য কার জন্য উৎপাদন করা হবে এটিও একটি মৌলিক বিষয়। যেমন ধরো এক্ষেত্রে আমি যদি ই বিন্দু নিই, ই বিন্দু অনুযায়ী আমার এখানে ধরো এটা হচ্ছে M1 ও M1 পরিমাণ ধনিক শ্রেণীর জনগণ আছে, আর এক্ষেত্রে হচ্ছে ও N1 পরিমাণ গরিব শ্রেণীর জনগণ। তাহলে এই ক্ষেত্রে আমার সম্পদগুলো ব্যবহার করে আমি ও N1 পরিমাণ জিনিস উৎপাদন করব, সেটি কাদের জন্য, গরিব শ্রেণীর জন্য। আর ও M1 পরিমাণ করব ধনিক শ্রেণীর জন্য, কারণ সেখানে ধনিক শ্রেণীর মানুষের সংখ্যা কম। কিন্তু আমি যদি F বিন্দু কল্পনা করি, তাহলে F বিন্দু অনুসারে আমার ধনিক শ্রেণীর মানুষ হচ্ছে OM2 আর গরিব শ্রেণীর মানুষ হচ্ছে
ON2 পরিমাণ। তাহলে যে সমাজে ধনিক শ্রেণীর মানুষ বেশি, তাহলে তার প্রেক্ষিতে ON2 পরিমাণ দ্রব্য উৎপাদন করা হবে তাদের জন্য, এবং ON2 পরিমাণ গরিব শ্রেণীর জন্য উৎপাদন করা হবে। তাহলে এভাবে আমরা সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে, যেহেতু সীমিত সম্পদ এবং আমাদের অভাব অসীম, সেই ক্ষেত্রে এই দুইয়ের সমন্বয় সাধনের মাধ্যমে আমরা এই তিনটি মৌলিক অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হই, এবং প্রত্যেকটি সমাজ নানাভাবে এই সমস্যাগুলোর সমাধান করে থাকে। প্রত্যেকটা অর্থনৈতিক সমাজে অর্থনীতির প্রকৃতি বা সমস্যা একই হলেও তাদের সমাধান হয়তো ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কিন্তু প্রত্যেকটি সমাজ এই তিনটি সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো আমরা অর্থনীতির মৌলিক যে সমস্যাগুলো সেগুলো সম্পর্কে আজকে জানলাম। আগামী ক্লাসে আমরা যে পিপিসি রেখাটা আজকে বললাম যে উৎপাদন সম্ভাবনা রেখা, সেই উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, এবং তোমরা আগামী ক্লাসে উপস্থিত থাকবে বলে আশা করি। আর আজকের ক্লাসটি মনোযোগ সহকারে তোমরা ভালো করে বাসায় পড়বে, এবং আর একটু প্র্যাকটিস করলে তোমরা আর একটু ভালো করে বুঝতে পারবে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।